হ্যালো বন্ধুরা, আমি জয়। আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারবো। গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। অন্তত ভালোবাসতে নেই, হৃদয় পুড়ে ছাড়খার হয়ে যাবে, হয়তো সুখ নয়তো যন্ত্রণায়। আমার হৃদয় কেমন পুড়ছে সাবিয়া। সাবিয়া দৃষ্টি সরালো, বুকের চিনচিনি ব্যথা অগ্রাহ্য করলো। পরিবারের কথা শোনো, তারা তোমার খারাপ চায় না। তুমি কি চাও? যা তোমার জন্য ভালো। অয়ন হাসলো নির্বিকার ভঙ্গিতে। আমার জন্য ভালো কি? এসব জানি না। তুমি কিছু জানো না, বোঝো না, তুমি শুধু আমাকে পোড়াতে জানো। সাবিয়া চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, দু চোখ ভিজে উঠেছে। সে মাথা ঘুরিয়ে সিটে হেলান দিয়ে রইল, চোখ জোড়া বুঝে রাখলো। অয়ন কপালের আঙুল চেপে ধরেছে। হৃদয় এতটা ব্যাকুল কেন হবে? ভালোবাসার মানুষ সামনে আসতেই রাগ প্রেমের সমুদ্রে ডুব কেন দিবে? রাগ কেন রাগের জায়গায় স্টান মেরে থাকে না? অভিমানী মন শক্তপোক্ত হতে পারে না কেন? এই যে অয়ন মাসখানেক ধরে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলল, পুড়ে ছাড়খাড় হয়ে গেল, রেগে মেগে অস্থির হয়ে থাকলো, দিনরাত জেগে কাটালো। এক মুহূর্তের জন্য দু চোখের পাতা বুঝতে পারেনি, শান্তিপূর্ণভাবে ঘুমাতেও পারেনি। খুব করে মনকে শক্ত করেছিল। ভেবে রেখেছিল সাবিয়া সামনে আসলে তাকেও নিজের আগুনে জ্বালাবে। পই পই করে ভেবে রেখেছে, অথচ এখন হচ্ছেটা কি? সাবিয়ার আঁখি দুটোর কোণে জল ঘেঁষতে দেখে মুহূর্তেই গোলে রসমালাই বনে গেল। রাগ, অভিমান, জেদ সব কিছু উপে গেল। আপাতত বুক ভর্তি ভালোবাসা উথলে উঠছে, হাঁসফাঁস করছে বুকের ভেতরটাকে শক্ত করে ধরে রাখতে ইচ্ছে করছে বক্ষস্থলে। বিরক্ত ভঙ্গিতে কপালের চুলগুলো দুহাতের সাহায্যে উঠিয়ে নিল। ঘুরে তাকালো পাশে, সাবিয়া ঘুমিয়ে পড়েছে। সিটে মাথা এলিয়ে নিশ্চিন্তে চোখ বুজে আছে, মায়াবিনী একটা। অয়নকে জ্বালিয়ে পুড়িয়ে ঘুমাতে ব্যস্ত। অয়ন ঠোঁটে ঠোঁট চেপে ঘুমন্ত সাবিয়ার পানে চেয়ে রইল। চোখ মুখ লাল বর্ণে রূপান্তরিত হয়েছে, কালো রেশমি চুলগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অয়ন হাত বাড়ালো, মুখশ্রীর সামনে থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। থমথমে চোখ নামিয়ে চট করে একটা চুমু খেলো। সাবিয়া নড়ে চড়ে পাশ ফিরেছে, ঘুমের ঘোরে গঙ্গালো। অয়ন ঠোঁট এলিয়ে নিঃশব্দে আরও একটি চুমু খেলো। কতটাই না আকুতি অনুভব করছে এই মুখশ্রী দেখার জন্য। কীভাবে ছটফট করেছে দিনরাত, ব্যাকুল হয়ে ঘুরে ফিরে বেরিয়েছে একটি বারের দেখার জন্য। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, অস্পষ্ট স্বরে আওড়ালো, বড্ড ছাড় দিচ্ছি, একবার নিজের করি, তারপর খবর আছে তোমার। নিস্তব্ধতা ভেঙেছে অয়নের সেলফোনের শব্দ। তন্ময় কল করেছে। অয়ন রিসিভ করলো। ওপাশ থেকে কোলাহলের তীব্র শব্দ, সব রকম শব্দ মিলিয়ে একত্রে এসে কানে বিঁধছে। সেলফোন কান হতে খানিকটা সরালো। তন্ময় হয়তো কিছুটা দূরে যাচ্ছে শোরগোল থেকে। কিছুক্ষণের মধ্যে শব্দ কমে এলো, সে ডেকে উঠল, ভাইয়া। কই? শহরের বাইরে। সাবিহা ঘুমোচ্ছে। রাত তো অনেক, কোথায় যাবে ভেবেছ? অয়ন হাসলো। মাদারীপুর যেতে চাচ্ছিল সাবিয়াকে নিয়ে, ভেবেছিল সেখানকার একটা হোটেল বুক করে নেবে দুদিনের জন্য, ঘুরে ফিরে আসবে সময় মতো। কিন্তু তার কিভাবে সম্ভব? সাবিয়া স্পষ্ট করে নাকচ করে বসেছে, কোনো প্রকার হোটেলে নেওয়া যাবে না, কোনো প্রকার মাদারীপুরে যাওয়াই হবে না। এভাবে গাড়ি করে ঘুরবে, না হলে বাড়িতে দিয়ে আসতে হবে। অয়ন পড়ল বিপাকে। 2-3 দিন এভাবে গাড়িতে করে থাকা যায় নাকি? পুনরায় নিঃশ্বাস ফেলল। ভেবেছিলাম, তবে সাবিয়া যাবে না, এভাবেই গাড়িতে থাকবে বলেছে। ভয় আছে? আমি বুঝতে পারছি না ভাইয়া। আমি খুব ভরসা করি তোমাকে অয়ন। জানি ভাইয়া, নিরাশ করব না। সাবধানে থেকো, প্রয়োজনে কল করো। আর হ্যাঁ, টাকা লাগবে? আমি কি পাঠাবো? না না, আছে আমার কাছে। এনজয়। সেম টু ইউ ভাইয়া। সেলফোন রেখে পুনরায় নজর সাবিয়ার দিকে রাখলো। অশান্ত লাগছে মেয়েটাকে, ঘুমিয়ে শান্তি পাচ্ছে না, দোলামনা করছে ঘুমের ঘোরে। অয়ন হাত বাড়িয়ে সাবিয়ার মাথাটা এগিয়ে আনলো, ঠিক নিজের পায়ের রানের উপর রাখলো মাথাটা। পেছনের সিটে রাখা কোট এনে সাবিয়ার শরীরে মেলে দিল। এসির টেম্পারেচার খানিকটা কমিয়ে দিল। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করলো, টান মেরে চললো মাদারীপুরের উদ্দেশ্যে। এমন সুযোগ বারবার আসবে না, সে সৎ ব্যবহার করবে এই সুযোগের, অবশ্যই। শান্ত, ভীষণ শান্ত চারিপাশ, কোনো প্রকার শব্দ নেই কোথাও। সাবিয়া চোখ পিটপিট করে
উঠবে উঠবে ভাব। ঘণ্টাখানিক ঘুমিয়েছে আরাম করে। শরীর মুচড়ে উঠতেই অয়ন বাঁ হাত বাড়িয়ে ধরে ফেলল। সাবিয়া মুহূর্তে লাফিয়ে উঠে গেল। হন্তদন্ত ভঙ্গিতে অয়নের দিকে তাকালো। কখন ঘুমিয়েছে আর কখনই বা অয়নের পায়ে পৌঁছেছে, বিভ্রান্ত হয়ে ছুটি মেরে বসল। অয়নকে আর আর চোখে অয়নকে বারবার দেখে নিল। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ছেলেটাকে। চোখ মুখ ছোট হয়ে আছে ঘুমের অভাবে। নিরামিষ ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। সাবিয়ার মায়া হলো, বুকটা আনচান করতে লাগলো। ধীর গলায় শুধালো, একটু ঘুমিয়ে নিবে? মাসখানেকের ঘুম জড়ো হয়েছে, একটুখানি ঘুমোলে কিচ্ছু হবে না, অনেক ঘুমোতে হবে। সাবিয়া চুপ মেরে গেল। অয়ন আর চোখে তাকিয়ে পুনরায় বলল, তোমাকে দেখেছি, ছুঁয়েছি, এখন ভালো ঘুমাবে, তবে ঘুমানোর জায়গা নেই। অদ্ভুত। সাবিয়া কথা ঘুরিয়ে বলল, কোথায় যাচ্ছি? অয়ন জবাব দিল না। তবে এবার গাড়ি টেনে চলেছে বিচলিত হয়ে। চারপাশে তাকাচ্ছে বারংবার, যেন ভালো জায়গা। একটি শুনশান কোলাহলবিহীন বাড়ির সামনে গাড়ি থামালো। বাড়িটা 5 তলা, বেশ দূরে। আশেপাশে আর বাড়ি নেই। তাদের চারপাশে গাছপালা আর ঘাস। অয়ন বেরোলো, তারপর এসে সাবিয়াকে বের করলো টেনে। পেছনে দরজা খুলে সাবিয়াকে বসিয়ে উল্টো ঘুরে সেও গিয়ে ভেতরে বসলো। ভেতরে দিয়ে সম্পূর্ণ গাড়ি লক করে ফেললো। হাত পা মেলে মাথাটা সাবিয়ার কোলে রেখে শুয়ে পড়ল। মুহূর্তেই চোখ বুজে ঘুমিয়ে গেল। সাবিয়া স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়, চমকে বসে রইল। চোখজোড়া এখনও পলক ফেলতে সক্ষম হয়নি। লঞ্চ থেকে সকলেই নামতে ব্যস্ত। কেউ বা নিজেদের লাগেজ হাতে দাঁড়িয়ে কথাবার্তায় মশগুল। মধ্য দিয়ে মাহিম অরুর সেলফোন হাতে দাঁড়িয়ে। সেলফোনখানা লাগাতার বেজে উঠেছে। সেকেন্ডের জন্য অফ হয়ে আবারও বেজে উঠেছে। এমন ভোর সকালে এতকার তারা। পৃথিবী এখনও অন্ধকার, সূর্য ওঠেনি, অথচ কলকারী ব্যক্তি বড্ড তাড়াহুড়ো। যেমন অরুকে ডেকে ফোন দিবে তারও উপায় নেই। সে এখনও ছাদে রুস্তমের সাথে কাজ করছে, একটু পর নামবে। অন্যদিকে তন্ময় অরুকে নিয়ে নেমে গিয়েছে। সেলফোন ভুলবশত ফেলে গিয়েছে, যেটা আপাতত তার হাতে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠেছে ফার্মের মুরগি। নামের কারণে মাহিনের অ্যাটেনশন বৃদ্ধি পেল। কল রিসিভ করতে ইচ্ছে হলো, তবে পারমিশনবিহীন অন্যের কল রিসিভ করা মোটেও সভ্যতার কাতারে পড়ে না, তাই ধরছে না। সেলফোন পকেটে ঢোকাবে সেই মুহূর্তে আবারও কল। উপায় না পেয়ে পাশ কেটে একটু দূরে গেল, কলটা রিসিভ করলো। ধমকের সুরে কিছু বলবে পূর্বেই উপাস থেকে একটি পুচকে মেয়েলি কণ্ঠস্বরে পকপক করে উঠল, এত কিসের ব্যস্ততা? সকাল হবে প্রায়, রাতের অ্যাক্টিভিটি তো শেষ মনে হয়। শোন, এখন তাড়াতাড়ি সব কিছু ডিটেলসে খুলে বল, কি কি করলি। কিছুই মিস দিবি না। আমি সারা রাত ঘুমাতে পারিনি তোদের কাহিনী শুনবো বলে। তাড়াতাড়ি বল। তন্ময় ভাইয়া তো মনে হয়। মাহিন হকচকিয়ে গেল। আনমনে খুকুক শব্দে কেসে উঠল। তালুতে পানি উঠে গেছে যেমন। বড় চোখ বড় বড়। এমন অসভ্য কথাবার্তা মেয়েদের মুখ থেকে শুনতে সে অভ্যস্ত নয়, মোটেও নয়। মোটামুটি তার মুখটাও হা হয়ে গিয়েছে। ওদিকে মার্জির বকবকানি থেমে গেল। গলার স্বর চওড়া হলো, কে? মাহিন। ওই মিয়া, কল ধরে কথা বলেন না কেন? অসভ্যের মতো শুনে যাচ্ছেন। ভদ্রতা বলতে কিছুই নেই নাকি? চমকিত মাহিন কিছু বলবার ভাষা খুঁজে পেল না। বলবার সময় দিল কই? অশুভ মেয়েটা তো বকবক করেই গেল। আর তাকেও চমকে মার্জি বলল, এই যে মিয়া, অরুকে ফোন দেন তাড়াতাড়ি, খুব দরকার। কই ও? আপনি কি হন? ফোন আপনার কাছে কেন? মাহিন মেয়ে মানুষ দেখেছে অনেক, তবে এমন ঝাঁঝালো মেয়ে মানুষ দেখেনি। তাও এতটা নির্লজ্জ। কণ্ঠ শুনে তো পুচকে মেয়ে মনে হলো। এমন চাটাং চাটাং কথাবার্তা শিখেছে কোথা থেকে এই মেয়ে? মাহিন ভাষা হারিয়ে বিনা বাক্যে ফোন কানে ধরে রাখলো। ওপাশে মার্জি চেঁচিয়ে চলেছে, বোবা নাকি মাহিন? এরপর কি আর কোনো কথা নেই আপনার ডিকশনারিতে? পড়েন কিসে? কোন কলেজে? কোন ভার্সিটিতে? ভদ্রতা জানেন না? প্রশ্ন করলে উত্তর দিতে হয়। এইভাবে অন্যের ফোন ধরে চুপ থাকতে নেই। শুনুন, নাম কি? মাহিন আনমনে প্রশ্ন করলো। তেলেবেগুনে জ্বলে উঠল মার্জি। নাম কি মানে? দেখেন না স্ক্রিনে? অশিক্ষিত নাকি? ফার্মের মুরগি। মার্জি চুপসে গেল। সে ফট করে কল কেটে দিল। এবার সে মাহিন সবে ঘোর হতে বেরিয়েছে। নরম কণ্ঠে তেতো কথাগুলোর সমাপ্তি ঘটায়। স্ক্রিনে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করল, মেয়ে নাকি আগুন এটা? নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগের একটি জেলা। রাজধানী ঢাকার নিকটবর্তী একটি শহর এবং সদর দপ্তর। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও জেলার অন্তর্গত এই শহর জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের 43টি বৃহত্তম শহরের মধ্যে এটি 11তম। শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এভাবেও নারায়ণগঞ্জ বন্দর দেশের
বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসায় শিল্পের একটি কেন্দ্র। অনেকে পাটকলের উপস্থিতির কারণে এটাকে প্রাচ্যের ডান্ডি নামেও ডাকা হয়। 683.14 বর্গ কিলোমিটারের আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানাও রয়েছে। নামার সময়টা ভালোভাবে নজর বোলালেও বোঝার উপায় আছে। সঙ্গে আশেপাশে দেখা মিলেছে নতুন প্রকৃতির। ভ্রমণের উদ্দেশ্যে অনেকে মিলেমিশে এসেছে ঠিকই, তবে এখন বিদায়ের পালা। দল নিয়ে এসেছে, একজন এক এক হোটেলে উঠবে, নিজেদের মতো বেরিয়ে পড়বে। কেউ হোটেলে, কেউ বা রিসর্টে, নিজেদের মতো ঘুরে ফিরে ঠিকই সময় ফিরে আসবে, এমনটাই বলা আছে। অন্যদিকে তন্ময়দের হোটেলে বা রিসর্টে নিতে হবে না। মাহিনের নানার বাংলোতে আছে ইস্টে, সেটা ফাঁকা করা হয়েছে। বন্ধুবান্ধব মিলে তারা সেখানেই থাকবে বলে আলোচনা করা হয়েছে। গাড়ি এসেছে 5টায়। মিলেমিশে এগুলোর মধ্যেই চড়বে। কেউ বা এখনই নারায়ণগঞ্জে ঘুরতে বাইক ভাড়া করে ফেলেছে, ঘুরে ঘুরে যাবে। তন্ময় লাগেজ হাতে দাঁড়িয়ে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সে। ঘেমে নেই একাকার, শার্ট পেছন দিয়ে ভিজে উঠেছে। পাশে অরু দাঁড়িয়ে, সেও হাঁসফাঁস করছে গরমে। সেখানে উপস্থিত সকলেই ক্লান্ত এবং গরমে অতিষ্ঠ। আজ ব্যবসা গরম খুব বেশি। তাদের সামনেই গাড়ি, বড় গাড়ি, আর 7-8 জন নির্দ্বিধায়। মাহিন এবং রুস্তম আসতেই উঠে পড়বে গাড়িতে। রিহান কপালের ঘাম মুছে বলল, আরও ভিতরে বসো, সুহানির সাথে যেই গরম। তন্ময় মাথা দোলালো, লাগেজ পেছনে রেখে ফিরে আসলো। অরুকে ভেতরে বসিয়ে দিল। সুহানি ততক্ষণে অন্য পাশ হয়ে উঠে বসেছে। বাইরে তন্ময়, ইব্রাহিম, রিয়ান এবং সৈয়দ দাঁড়িয়ে রইল। মাহিন এবং রুস্তাম মিলেই গাড়িতে স্টার্ট করা হবে। দুটো গাড়ি অলরেডি বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দুজনকে। কাছাকাছি আসতেই গাড়িতে উঠে বসলো সকলে। ড্রাইভিংয়ে রুস্তাম বসেছে, পাশে সৈয়দ, পেছনের গাড়িতে অরু ও সুহানি, মিডল সাইডে তন্ময়, মাহিন, ইব্রাহিম এবং রিয়ান। গাড়ির এসি বন্ধ করে দেওয়া হলো, চারপাশের কাঁচ খুলে দিল। গাড়ি চলতে শুরু করেছে। মুহূর্তেই ঠান্ডা বাতাস ছুঁয়ে ঝিম লাগিয়ে দিল এক একজনের শরীর। অরু পিপাসিত দৃষ্টিতে বাইরে তাকিয়ে অন্ধকার কাটিয়ে পৃথিবীর বুকে সূর্য উঠবে যে কোনো সময়। সূর্যাস্তর দেখার বড্ড শখ অরুর। আজ দেখবে স্পষ্টভাবে। কোনো এক নদীর সামনে গাড়ি থামালে মন্দ হয় না। এদিকে প্রকৃতির বাতাসে তীব্র হুঙ্কার তুলছে। চোখ বন্ধ করে ফেলল অরু। প্রাণবন্ত প্রকৃতির ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। পুনরায় চোখ মেলে তাকাতেই দেখলো গাছপালা আর নদী। মাহিন হুট করে ডাকলো। অরু ঘুরে তাকালো। জি ভাইয়া। মাহিন সেলফোন এগিয়ে দিল। উদ্বিগ্নতার দৃষ্টি, ঠোঁটে ঠোঁট চেপে আছে। কিছু একটা বলতে চাইছে, ভেবেচিন্তে শুধালো, ফার্মের মুরগি কি কল এসেছিল? মার্জি, আমার ফ্রেন্ড। ওহ, কোথায় থাকে? পাশাপাশি, আমাদের লাইনের মাথার বাড়িটা ওদের। খুব কথা বলে তাই না? মানে পকপক করে সারাদিন। অরু মিয়ে যাওয়া গলায় বলল, হ্যাঁ, ওই একটু আর কি। একই নৌকার মাঝে। অরু ভাষাহীন দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় তাকিয়ে হাসি হাসি মুখশ্রী, নরম দৃষ্টি। একদম আদুরে অরুর বক্ষস্থলে ঠান্ডার স্রোত বয়ে গেল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে তন্ময়ের কোলে চড়তে, শব্দ করে দুগালে দুটো চুমু বসাতে, গালে গাল ঘষতে, কিন্তু তা অসম্ভব। লাজুক অরুর জন্য অসম্ভব। উদ্বিগ্ন মন নিয়ে সে প্রকৃতিকে ধ্যানমগ্ন হলো পুনরায়। সাদা রঙের ডিজাইনার বাংলোটা 6 একর জমির ওপর গড়া। চারপাশ হতে লম্বা দেওয়াল টানা। দারোয়ান দাঁড়িয়ে, দরজা খুলে দেওয়া হয়েছে। গাড়িগুলো এক একটা করে ঢুকছে। দুপাশে বাগান গিয়েছে, মাঝখানে চওড়া রাস্তা। বাড়ির সামনে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে, সেখানেই পার্ক করে রাখা হয়েছে গাড়িগুলো। ভেতর হতে বেরিয়ে এসেছে করিম চাচা, কেয়ারটেকার তিনি। সঙ্গে দুটো কাজের লোকও এনেছেন, লাগেজ ভেতরে নেবেন বলে। মাহিন একটি লাগেজ স্পেসিফিকলি দেখিয়ে স্পষ্ট স্বরে বলল, চাচা, এই লাগেজ দোতলায় কর্নার রুমে নিতে বলবেন। তন্ময় কপাল কুঁচকে বসলো। লাগেজটা তার, এটা স্পেসিফিকলি দেখানোর মানে কি? অন্যদিকে রিয়ান হো হো শব্দে হেসে উঠল, যেন সে অনেক কিছুই জানে, তবে বলবে না। ব্যস্ত পায়ে ভেতরে যেতে নিয়ে বলল, আমি একটু ঘুমিয়ে নিই, বিকেলে বেরোতে হবে তো। জান, তুমি আসো তাড়াতাড়ি। সোহানিও মিটিমিটি হাসছে। আলগোছে সেও রিহানের পিছু পিছু চলে গেল। রুস্তমও আর দাঁড়িয়ে নেই। মুহূর্তে সবাই এক এক করে কেটে পড়েছে, শুধু মাহিন দাঁড়িয়ে ভুবন মোহিনীর চেহারা নিয়ে। তন্ময় আর সন্দেহজনক গলায় প্রশ্ন করল, কি ঝামেলা পাকিয়েছিস? এই চিনলি বন্ধুরে, দেখলে ওরও কি এইভাবে বন্ধুত্ব টেকসই হয় না। প্যারপাস রেডি করি কি ওখানেই বন্ধুত্বের ইতি টানবো, মানে আমাদের ডিভোর্স।
অশ্রুসিক্ত নয়ন দেখিয়ে সামনে অগ্রসর হলো মাইন। পেছনে রেখে গেল বোকা অরু এবং অতিষ্ঠ তন্ময়কে। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়িয়ে তন্ময় এবং অরুকে নিয়ে এগোলো। দেখানো রুমের সামনে এসে দাঁড়িয়েছে। পাশের কক্ষটি রিয়ান আর সুহানি। তারা দুজন ইতিমধ্যে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। সেদিকে ধ্যান নেই অরুর। সে অবাক দৃষ্টিতে তাদের রুমের দরজার পানে তাকিয়ে। সাইনবোর্ড লাগানো, সেখানে বড় বড় অক্ষরে লেখা নিউলি কাপল ম্যারিড, ডু নট ডিস্টার্ব। অরুর বুক অজানা আশঙ্কায় ধুক করে উঠল, মুচড়ে উঠল ভেতরটা। তন্ময় ভেতরে ঢুকেছে খানিকক্ষণ হয়েছে। ছোট পা ফেলে অরুও পেছনে পেছনে ঢুকলো। ঢুকে তৎক্ষণাৎ মুখ ধোয়াতে চেপে ধরল। সম্পূর্ণ রুম ফুলের বাগানে রূপান্তরিত হয়েছে, বাসরাতের ঘর সাজানো যাকে বলে। অরুর হাত পা রীতিমতো কাঁপছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে হৃদয়। তন্ময় বিভ্রান্ত হয়ে পড়েছে যেন। অগোছালো পায়ে বেরিয়ে পড়ল, শব্দ করে মাহিন বলে চেঁচালো। মাহিন ততক্ষণে নিজের রুমে লক করে ওয়াশরুমে ঢুকেছে। শুধু সে নয়, সবগুলো রুমেই লকড। কাউকে ধরতে না পেরে তন্ময় ফিরে আসলো। অরু তখনও দাঁড়িয়ে থাকবে না তো কী করবে? বসবার জায়গা কই? যেখানে তাকাচ্ছে সেখানেই ফুল, হরেক রকমের ফুল। বাগানের সব ফুল এই কক্ষে নিশ্চিত। চোখ মুখ জ্বলছে, নিশ্চয়ই লালচে হয়ে গিয়েছে। তন্ময় গলার স্বর শক্ত করার সামান্য চেষ্টার উদ্দেশ্যে বলল, পরে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে দেব, আপাতত ফ্রেশ হয়ে রেস্ট নে। আচ্ছা। তন্ময় ঠাঁই দাঁড়িয়ে রইল, নজর বিছানায় সীমাবদ্ধ। সে সময় নিয়ে পুনরায় বলল, এসব কি তোর খারাপ লাগছে? ছিঁড়ে ফেলবো? ওরও চোখ তুলে তাকালো। তার লাজুক দৃষ্টি থমকে গিয়েছে। তন্ময়ের দৃষ্টি দিল। সেজন্য হ্যাঁ বললেই সব কিছু ছিঁড়ে ফেলবে। দুজনের দৃষ্টিতে দৃষ্টি নিবন্ধ হলো। ওরু থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। লজ্জা দ্বিধা উজাড় করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে তাকে। খুব কষ্টে আটকে যাওয়া গলায় জবাব দিল, না, আমার খারাপ লাগছে না, ছিঁড়বে না। পরপর ওরু কম্পিত পায়ে ধাপ করে লাগেজ খুলল, কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ছুটল। এই বিছানায় সে কিভাবে ঘুমাবে? অরুর যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখনই, তাকে উপলব্ধি করতে পারছে লোকটা। নিস্তব্ধতা, আবদ্ধতায় ঘেরা চারপাশ। কক্ষ জুড়ে শুধু অক্ষর ঘন শ্বাস প্রশ্বাসের। তন্ময়ের হতে লজ্জিত মুখশ্রী আড়াল করতে বেশ সময় নিয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে অরু। বিচলিত চোখে চারপাশ নজর বুলিয়েছে। যাকে দেখার প্রত্যাশা নিয়ে বেরিয়েছে সে নেই, তন্ময় নেই, আনাচে কানাচে কোথাও নেই। অরু স্বস্তির শ্বাস ফেলবে নাকি দীর্ঘ নিঃশ্বাস। তন্ময়কে ভীষণ ক্লান্ত দেখিয়েছে। এতটা জার্নি করে এসেছে, এখন একটু রেস্ট নিতে হবে না? ইতস্তত মনে বিছানার সামনে এসে দাঁড়ালো অরু। তখন লজ্জায় পঞ্চমুখ হয়ে বিছানার খানা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি। এখন দেখছে, বুঝতে পারছে তখন তন্ময়ের ধ্যান মেরে তাকিয়ে থাকার কারণ। তুলতুলে লাল বিছানায় হরেক রকমের ফুল, ফুলের পাপড়ির সাহায্যে বিছানার মধ্যস্থানে লাভ বানানো হচ্ছে। লাভের ভেতরে তাদের দুজনের নাম লেখা, তন্ময় অ্যান্ড অরু। প্রশান্তিতে অরুর ভেতরটা জুড়িয়ে গেল। এত সুন্দর বিছানায় কিভাবে শোবে? তার তো বসতেও দ্বিধাবোধ হচ্ছে। নষ্ট হয়ে যাবে না? কতটাই না পরিশ্রম করেছে। কিছুক্ষণ ভেবে অরু ব্যাগ থেকে সেলফোন বের করে ক্যামেরা অন করে বিছানার একটা ছবি তুলল। আর একটু জুম করে তাদের নামের অংশটুকু তুলে নিল। ছবিখানা দেখতেই ঠোঁটের হাসি দীর্ঘ হলো। আধ ঘন্টা তো হয়েছে, তন্ময় এখনও ফিরছে না। সে কি ফিরবে না? এই কক্ষে ঘুমাবে না? অরু চিন্তায় মশগুল হয়ে থাকতে পারছে না। চোখ স্বেচ্ছায় বুজে আসছে। প্রচণ্ড ঘুম ধরেছে। এমন সময় হাতের সেলফোন বেজে উঠল। মার্জির কল। অরু কল রিসিভ করলো। মার্জি কল না দিলে ঘুম থেকে উঠে সেই কল ব্যাক করতো। মার্জির গলা থমথমে শোনা। অসভ্য পুরুষ মানুষ দিয়ে আমাকে কথা শোনানো হচ্ছে। সব বুঝি। কে ছিল ওই হতবুদ্ধি লোকটা? আমাকে বলে কি না ফার্মের মুরগি। ওহ, তোর সাথে বোঝাপড়া আগে করে নি অরুর বাচ্চা। আমার নাম কি লিখে সেভ করেছো? ভালোই বলে দে। অরু খিলখিলিয়ে হেসে উঠল। প্রাণোচ্ছল দীর্ঘ শব্দের হাসি, সুগন্ধে ভর্তি কক্ষ জুড়ে হাসির বিচরণ বয়ে বলল, মার্জি, তুই আমার নাম দিয়ে কি সেভ করেছিস? হ্যাঁ, ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মধুওয়ালা তন্ময় ভাইয়ের মধুলোভী মৌমাছি এই দিয়ে সেভ করেছিস? আমি দেখেছি। আবার আমার নামে তন্ময় ভাইয়ের নাম্বার সেভ করেছিস কিভাবে? মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই? সে মোটেও মধুলোভী মৌমাছির মতো মধুওয়ালা তন্ময় ভাই না। সে অরুর তন্ময় ভাই। আমাদের নাম ভালোভাবে লিখ, আমিও তোরটা ভালোভাবে লিখব।
তন্ময় থমথমে চেহারার পরিবর্তন দেখালো। মাত্রই দরজার সামনে এসে দাঁড়ানো সে বেকুব বনে গেল। মুখশ্রীর রং বদলাতে দেখা যাচ্ছে। থমকে গিয়েছে পাজোরা, দৃষ্টি অরুর পিঠের উপর নিবদ্ধ। মূলত তারা অরুর প্রাণোচ্ছল দীর্ঘ হাসির শব্দ শুনতে শুনতে এসেছে। তন্ময়ের পেছনে দাঁড়ানো মাহিন মুখ টিপে হাসছে। ব্যঙ্গ করে ফিসফিস করে তন্ময়ের কানের সামনে বলল, শুধু মধুওয়ালা তন্ময় ভাইয়া, লোভী মৌমাছি মধু ফিরিয়ে দিন। এগুলো নিয়ে আর কত ঘুরবেন বলুন? তন্ময়ের গাম্ভীর্যের মুখশ্রী দেখে মাহিনের শব্দ করে হাসতে ইচ্ছে করছে, তবে সে একটু টু শব্দ পর্যন্ত করল না। আগ্রহী চোখে কান পেতে রাখলো। সে কথোপকথন আরও শুনতে চায়। মাহিনকে অসহায় করে অরু হুট করে ঘুরে তাকালো, বড় বড় চোখ করে ফেললো। কল আলগোছে কেটে দিল হতভম্ব অরুর পানে তাকিয়ে। মাহিন এবার উচ্চস্বরে হেসে উঠল, ঘর কাঁপানো হাসি। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। গম্ভীর তন্ময়ের মুখশ্রীর সাথে মধুবালা তন্ময়কে মেলাতে গিয়ে আরেক দফা হাসলো। হাসতে হাসতে সে দিশেহারা এক প্রকার। চোখের কোণে জল মুছে উঠে দাঁড়ালো। নিজেকে যথাসম্ভব ঠিক করে বলল, টাকা দিয়ে মধুওয়ালার, তাড়াতাড়ি যাই, অনেক কিছু কিনতে হবে। তন্ময় থমথমে চেহারায় লাগেজ খুলল। মানিব্যাগ বের করে 5,000 টাকার নোট এগিয়ে দিল মাহিনকে, দফারফা করতে। এভাবে তাদের কারোর কাছে ক্যাশ নেই। তন্ময় ক্যাশ রাখে না সচরাচর, আজ অরুর জন্য রাখা মূলত। রাস্তাঘাটে এটা সেটা চেয়ে বসলো। এইভাবে আগেই বের করে রেখেছে কিছু খুচরো। মাহিন টাকা পেয়ে আরেকচোট হেসে বিদেয় হয়েছে। এদিকে অরু আতঙ্কের শেষ প্রান্তে। তন্ময় কখন এসেছে জানে না, কতটুকু শুনেছে বুঝতে পারছে না। লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে বড্ড নাজেহাল অবস্থা তার। গম্ভীর থমথমে চেহারায় তন্ময় অরুকে দেখছে। অরুকে অবাকের চূড়ান্ত পৌঁছে দিয়ে সে হুট করে হেসে ফেলল। ডান হাতে কপালে চোখ রেখে হাসছে, অদৃষ্ট ভঙ্গিতে হাসা যাকে বলে। আবারও ফকফকে সাদা দাঁতের প্রাণবন্ত হাসি বলা যায়। অরু ভ্রম করেছে না তো, এত সুন্দর হাসির মালিকও তার তন্ময় ভাই। অরু অনিমেষ ভঙ্গিতে দেখছে, ভুলবশত চোখের পলকই ফেলছে না। তন্ময় দীর্ঘ হাসি ছোট করল, ঠোঁটে মুচকি হাসি লেপটে সে অরুর দিকে অগ্রসর হচ্ছে। ধীর স্বরে শুধালো, মার্জি ছিল? অরু পিটপিট চোখে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে ছোট্ট গলায় জবাব দিল, কি বলছিল? কই কিছু না। তন্ময় কাছাকাছি এসে দাঁড়িয়েছে, গলার স্বর ফাজলামোর ইঙ্গিত। আমাকে মধুওয়ালা বলেছে। কেন, মধু তো চুরি করিনি এখনো, তাহলে? অরু বাক্যের মানে বুঝলো না, নিজের মতো করে বলে দিল, হ্যাঁ, মার্জি মজা করছিল, আমিও একটু। তুই একটু মজা করছিলে? হুম। মজা করা শেষ? না। হ্যাঁ। খিদে পেয়েছে? অরুর পেট মুচড়ে উঠল। তার টুকরো খিদে পেয়েছে। পেটে কিছু দিয়ে ঘুমালে ঘুম আরামময় হতো, তাই ভেবেচিন্তে মাথা দুলিয়ে বলল, একটু। নিয়ে আসি, বস। অরুর সঙ্গে যেতে ইচ্ছে করলো, কিন্তু লজ্জায় সঙ্গে যাবার আবদার হলো না। একটু আগে মাহিন কী সব শুনে গেল, তার উপর এখন বাসর ঘর সাজানোর উদ্ভব বিষয়টি, সব মিলিয়ে সে বেশ লজ্জিত। খাবার আসতে সময় নেয়নি, মিনিট 5-এর মধ্যে এসেছে, তবে তন্ময় আসেনি। খাবার এনেছে করিম চাচা। প্লেট সাজানোর খাবার ট্রি টেবিলে রাখলো। উদ্বিগ্ন কণ্ঠে বৃদ্ধ বলল, মামনি, তোমাকে খেয়ে শুয়ে পড়তে বলেছে তন্ময় বাবা। আজকের জন্য কোথাও বেড়ানো হবে না, বারবিকিউ পার্টি হবে বাগানে রাতের দিকে। ওহো, আচ্ছা, সে খেয়েছে? তা তো বলতে পারছি না মামনি, আমি গিয়ে খেতে বলবো, কেমন? ধন্যবাদ। গাড়ির জানালায় ছোট ছোট টোকার খটখটে শব্দ। সাবিয়া ঘাবড়ে গেল। অয়নের ছোট ছোট চুল ঘণ্টার পর ঘণ্টা যাবৎ চলতে থাকা হাতটি থমকে গেল। চোখজোড়া বড় আকার ধারণ করলো। পাশে তাকালো, একজন মধ্যবয়সী ভদ্রমহিলা। মুখ নাড়িয়ে কিছু বলছে, শুনতে পেল না সাবিয়া। বাইরে থেকে নিশ্চয়ই কিছু দেখতে পাওয়া যায় না। এখন সে কী করবে, বোধগম্য হচ্ছে না সাবিয়ার। অয়ন তখনও নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন। সাবিয়া দিশারা হয়ে এক প্রকার ডাকতে বাধ্য হলো, অয়ন। অয়নের চোখজোড়া নড়ে চড়ে উঠেছে। ঘুমিয়ে পাশে ফিরে মুখটা সাবিয়ার পেটের ভেতরে গুঁজে দিল। আচমকাই আক্রমণে হতভম্ব সাবিয়া, বাকরুদ্ধ সাবিয়া দৃশ্যমান রূপে কেঁপে উঠল। শক্তপোক্ত হয়ে এলো শরীর। ঢোক গিলে তাগিদ বাড়ালো, এই অয়ন, অয়ন। ক্রমশ অয়নের মুখখানা পেটের গহ্বরে হারিয়ে যেতে ধরেছে। শিরা উপশিরা রক্ত চলাচলের তীব্র বেগ। হাত বাড়িয়ে অয়নের মুখ ধরে রাখলো। অন্যদিকে কাঁচের খটখট শব্দ এবার জোরে জোরে শোনা যাচ্ছে। অয়ন চোখজোড়া খুলল, নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। উঠে বসলো। ঘুম পর্যাপ্ত হয়নি, চোখ মুখ ফুলে, চোখজোড়া লালচে। কপাল হতে চুলগুলো তুলে বলল, বসো, বেরিও না, কথা বলে আসি।
সাবিয়া চিন্তিত মুখে মাথা দোলালো। অয়ন বেরিয়েছে। গাম্ভীর্যের চূড়ান্তে তার হাবভাব। কাঁচা ঘুম ভাঙলে মাথাটাই গরম থাকে। বেরোতেই সামনাসামনি হলো মধ্যবয়সী মহিলার। এখন তার পাশে স্বল্পবয়সী কুমারী মেয়ে ফটফট চোখে তাকিয়ে অয়নকে সমানতালে দেখে চলে। অন্যদিকে ভদ্রমহিলা অয়নকে ভালোভাবে দেখে নিল। ঘুমাচ্ছিল মনে হয়। দেখতেও সভ্যটব্য। মহিলার মুখশ্রী নরম হলো। চওড়া গলায় শুধালেন, কে তুমি বাবা? অয়ন ভদ্রতাসূচক হাসার চেষ্টা করতে পারল না। প্রচণ্ড মেজাজ গরম তার। ঘুমে মাথাটা জ্বলছে। গম্ভীর মুখে জবাব দিল, ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম, এখনই বেরোবো। সাথে কেডা? মাথাটা বাড়িয়ে গাড়িতে নজর দিল ভদ্রমহিলা। চোরা চাহনিতে দেখছে বারবার। অয়ন বিরক্ত হলো। ওয়াইফ? পাশের যুবতী মেয়েটি বুঝিয়ে বলল, মা, স্ত্রী বলেছে, তাদের স্ত্রী আছে। ভদ্রমহিলার মুখশ্রী এবার খুব নরম হয়ে গেল। ম্লান হাসলেন। আমি হেলেনা। বাড়ির সামনে গাড়ি দেখা একটু চিন্তায় পড়লাম। বাবা মাতাল কতগুলা নিরিবিলি জায়গা পাইয়া চলে আসে, উদ্ভট সব কাণ্ড কারখানা করে যায়। সেইবার তো গ্যাং রেপকে সইয়া গেল। তাই বাবা এত সতর্কতা। থাকো কই? শহরের থেকে আইলা মনে হচ্ছে। জি, হানিমুনে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবে একের পর এক মিথ্যে নির্দ্বিধায় বলে যাচ্ছে অয়ন। না নড়ছে ঠোঁট আর না নড়ছে চোখ। খুব সাবলীল ভঙ্গিমা। হেলেনা বেগম উদ্বিগ্ন হলেন। এত সুন্দর পোলা বউ তাইলে কতটাই না সুন্দর হইব। বেরোতে বলো না বাবা, একটু দেখি। এত কৌতূহল কেন? ভদ্রসভ্য অয়ন ভদ্রমহিলার মুখের উপর দ্বিমত করতে পারছেন না। আর না পারছেন গাড়িতে ঢুকে টান মেরে চলে যেতে। মনে মনে অতিষ্ঠ হয়ে দরজা খুলল। মাথাটা চুলকিয়ে বলল, বেরোবো। সাবিয়া মাথা দোলালো। সে দরজা খুলে বেরোলো অপর পাশ থেকে। কামিজ পরিহিত ফর্সা স্লিম ফিগারের সুন্দরী মেয়ে। দেখতেও সুশীল, ভদ্র উচ্চবিত্ত পরিবারের মেয়ে মনে হচ্ছে। সাবিয়া সালাম জানালো। সামান্য হাসার চেষ্টা। হেলেনা এমন সাংস্কৃতিক ভদ্র মেয়ে মানুষ দেখে গোলে রসমালাই বনে গেল। চাতক পাখির মতো ছুটে গেলেন। মাশাআল্লাহ, কি সুন্দর মাইয়া। দুজনকে পই পই মিলিয়ে বানিয়েছে আল্লাহ তাআলা। প্রশংসা শুনে অয়নের গম্ভীর মুখের পরিবর্তন ঘটল। গম্ভীর্য অনেকাংশ কমে এলো। ঘুম কিছুটা ছুটে গেল। নরম চোখে নিজের সাবিয়ার দিকে তাকালো। প্রশংসা করবে না আবার? তার সাবিয়ার পরিদের থেকেও সুন্দর। হেলেনা সাবিয়ার দু হাত ধরে প্রশ্ন করলেন, নতুন বিয়া না? চোখ মুখে সব পরিষ্কার লেখা। তুমি নতুন বউ। এমন লজ্জায় লাল নীল আমিও হয়েছি, বুঝলা? তোমার আঙ্কেলের দিকে চোখ তুলে তাকাইতে পারতাম না, কি যে লজ্জা লাগতো। আর এখন দেখো মাজায় কাপড় বেঁধে ঝগড়া করি। সাবিয়ার সন্দেহ দৃষ্টিতে তাকালো অয়নের পানে। বউ কবে হয়ে গেল সে? ঠোঁট কাঁপছে। ভদ্রমহিলাকে ভুল সাবিত করার জন্য পরে ভাবলো, এভাবে গাড়িতে দুজনকে একসাথে ছিল। স্বামী স্ত্রী না বললে ভালো দেখায় না, বরং মানুষগুলো কুৎসিত কিছু ভেবে বসবে। তাই আর মুখ খুলল না, সয়ে গেল। হেলেনা হেসে বলতেই থাকলেন, হানিমুনে কই যাইতেছ? আমাদের আশেপাশে ঘোরার সুন্দর জায়গা আছে, শহর থেকে অনেকেই ঘুইরা যায়। সাবিয়া থমথমে চোখে তাকালো। গলাটা শুকিয়ে কাটকাট। হানিমুন আর কী সব বলছে এই পুচকে ছেলেটা? সূর্য ডুবেছে, আধার নেমেছে, বাতাস ছেয়েছে, প্রকৃতি ঠান্ডা এবং উচ্ছ্বাসিত। আকাশে চাঁদ নেই, মেঘেদের দল ঘেরা সম্পূর্ণ আকাশ। বাগানে বিশাল বড় তাঁবু টানানো হয়েছে, তবুও সাইজের সঙ্গে তাঁবু সাইজের আমব্রেলা। বেশ কিছু চেয়ার পাতা সেখানে, মধ্যে গোল টেবিল, বাতি লাগানো চারিপাশে। ইটের সাহায্যে আগুন ধরানো হয়েছে। আগুনের উপর বারবিকিউ রড রাখা। গ্রিল হবে মুরগি, গোস্ত ভাজা হবে, শিক কাবাব হবে, আরও কিছু গোস্তর ভাজা আইটেমস। সঙ্গে ভেতরে বাবুর্চির হাতের স্পেশাল আইটেম তো আছেই। মাহিন ব্যস্ত পায়ে এসে তন্ময়ের পাশে বসলো। কই অরু, ঘুমিয়ে এখনো? তুই ঘুমোতে গেলি না যে? এত সুন্দর বাসর ঘর পেতে দিলাম, ভেবেছিলাম প্রেসে নিয়ে দিবি ঘুমাবি। ইব্রাহিম হতাশ সুরে তাল মেলালো। ওর ভেতরে গন্ডগোল আছে বুঝলি, চলে না নালে নষ্ট। বউ রেখে শালাই যে কেমনে ঘুরে ফিরে আমার বুঝে আসে না। তন্ময় দাউ দাউ করে জল করতে আগুনের পানে তাকিয়ে, দৃষ্টি নিথর। মাহিন হেসে বলল, কাজ করে দেখে এখানে বসে, দেখছিস না ঘরে যেতে চাচ্ছে না। বাসর ঘর দেখে ওর মধ্যে কিছুমিছু হচ্ছে দোষ। তন্ময় থমথমে গলায়,
মোটেও ঠিক করিস না। মাহিন চওড়া গলায় হাসলো। অনেক কিছু এখনো বাকি, আগে আগে দেখ হোতা হোতা হে ক্যা। তন্ময় চোখ রাঙালো, কাজ দিল না। মনের ভেতরে সংকোচের মুচড়ে উঠল। উল্টোপাল্টা সিচুয়েশন দাঁড়া করাবে ভাবতেই মাথাটা ধক করে জ্বলছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা নেহাতি অসম্ভব হয়ে পড়েছে। তিল তিলে জোরে পুড়ে খাক হয়ে যাচ্ছে মরণ যন্ত্রণা বুঝি একেই বলে। সুহানি এসেছে, শাড়ি পরেছে। শুধু সে নয়, সব মেয়েরাই শাড়ি পরেছে, সেজে গুজে হাজির। বাগানে পার্টি হবে বলে কথা। মিউজিক সিস্টেম বাজানো হচ্ছে। মাহিন উঠে দাঁড়ালো, সুহানিকে ইশারা করে একটু দূরে আনলো। ধীর স্বরে বলল, দোষ, ওর মনে হয় ঘুমোচ্ছে, ওরে উঠে তৈরি করে আন। এমনভাবে তৈরি করবি যেন তন্ময় চেয়ার থেকে পড়ে যায়, বুঝলি? শালা আজ ওর বাসর তো হওয়ারই ছাড়ুম। সুহানি মুখ টিপে হাসলো, উপর নিচ মাথা দোলালো ক্রমাগত। আমার সাদা শাড়ি আছে, তন্ময়ের সাদা রং পছন্দ না, ওইটা নিয়ে যাই, তারপর দেখ ওর কি অবস্থা হয়। যা ফুট। উদ্বিগ্ন মনে ছুটে গেল সুহানি, সাথে তার বান্ধবী মেহরুনও ছুটল। যেতে নিয়ে শুনে নিল পুরো কাহিনী। উত্তেজনা টান টান অবস্থা তারও। সে পুরোদমে লেগে পড়ল সুহানির সাথে অকাজে। শব্দ শুনে অরু ছটপটিয়ে উঠে বসেছে। সে সোফায় ঘুমিয়েছিল। এত সুন্দর বিছানা সে নষ্ট করতে পারল না। হুড়মুড়িয়ে ঢুকেছে দু তিনজন শাড়ি পরিহিত মেয়ে, সেজেগুজে চমৎকার রূপে আবদ্ধ। সেখানকার একজনকে চিনেছে, সুহানিকে, বাকি দুজন অচেনা। তারা ঢুকে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছে। হাতের শাড়ি, কসমেটিক্স একত্র ড্রেসিং টেবিলে রাখছে। সুহানি এগিয়ে আসলো, অরুকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালো জোরপূর্বক। অরু সময় নিয়ে ফ্রেশ হতে চাইল। এসব কি হচ্ছে বোঝার চেষ্টা করলো, সুযোগ দেওয়া হলো না তাকে। সুহানি করাঘাত করে শব্দ, বাধ্য হয়ে বেরোলো অরু। সুহানি মজার সুরে বলল, ভয় নেই প্রিটি গার্ল, উই আর ইয়োর এল্ডার সিস্টার্স। তোমাকে তৈরি করব, নিচে তো পার্টি হবে, সেখানে তো একটু সেজে গুজে যেতে হবে, তাই না? অরু পুতুলের ন্যায় মাথা দোলালো। সুহানি নরম চোখে তাকিয়ে আদুরের স্বভাবে অরুর গাল টেনে দিল। লক্ষ্মী মেয়ে, চুপচাপ বসো দেখি। অরুকে ঘুরিয়ে ফিরিয়ে পুতুলের ন্যায় সাজানো হচ্ছে। শাড়ি পরাবে মেহরুন, সে খুব ভালো করে শাড়ি পরাতে জানে। সমস্যা বেঁধেছে ব্লাউজ নিয়ে। সুহানিরটা অরুর হবে না। ঢোলা হুট করে মনে পড়লো তার আকাশি রঙের ক্রপ টপ আছে, এগুলো দিয়ে শাড়ি পরলে আরও সুন্দর দেখায়। সে ছুটে গেল সেটা আনতে। সেটা নিয়ে আসলো। গেঞ্জির কাপড় বেশ ছোট, অরুর পারফেক্ট হবে। ফিটিংসে কোনো কমতি থাকবে না। ঘড়ি কাটা এখন 7:21। 1 ঘন্টা নিয়ে তাকে সাজানো হয়েছে। শাড়ি পরতে সময় লেগে গেল বেশি। আপাতত শাড়ি পরিহিত অরু আয়নার সামনে দাঁড়িয়ে চমৎকার চোখ ধাঁধানো নিজেকে দেখে ঝটকা খেলো। খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে দেখলো পিঠের সোজা পড়ে থাকা চুলগুলো দুলিয়ে দুলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। সুহানি পেছনে দাঁড়িয়ে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে অরু? অরু ফিরে তাকালো, লাজুক হাসি চোখ মুখে। খুব সুন্দর। সাজগোজে আমি এক্সপার্ট, বুঝলে? রিহান আমাকে এর জন্য প্রচণ্ড কথা শোনায়, এত সাজুগুজু করে অন্য কারোর সাথে পালানোর মতলব এঁকেছে নাকি। ছেলেটা হিংসুটে। অরু আগ্রহী স্বরে শুধাল, বিয়ের কত বছর আপনাদের আপু? প্রেমের 7 বছর, বিয়ের 3 বছর। আমাদের পরিচয় স্কুল জীবন থেকে, পাশাপাশি বাড়ি ছিল। স্কুল জীবন থেকে প্রেম? না, ইন্টার থেকে। এর আগে দুজন সাপ বেজের মতো লেগে থাকতাম। তাহলে প্রেম কিভাবে হয় আপু? প্রপোজ কে করে? চলো যেতে যেতে বলি। আচ্ছা। অরু কুচি ধরে হাঁটছে, ব্যাকুল নয়নে তাকিয়ে সুহানির পানে। প্রেমের গল্প শুনবে। সুহানি সময় নিয়ে বলতে লাগলো, ক্লাস 6 পর্যন্ত মারামারি করে কাটিয়েছি। 7 থেকে বন্ধু হলাম, ক্লোজ ফ্রেন্ডস। আমি ভাই ওকে সর্বদাই বন্ধু ভেবে এসেছি, কখনো কিছু ফিল করিনি। ও নিজেই পরিবর্তন হয়ে গেল ক্লাস 10 থেকে, বুঝলে? আমি জানতাম না। ইন্টারে দুজন একই কলেজ ব্যাচের একটা ছেলে আমাকে প্রপোজ করে, হ্যান্ডসাম ছেলে। আমিও ভাবলাম ট্রাই করে দেখি। ও মা, আমি প্রেম করবো শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, রেগে মেগে অস্থির। পারে না আমাকে মেরে তক্তা বানাতে। আমিও রাগলাম। ও কিন্তু নিজে মেয়েদের সঙ্গে দুনিয়ায় ঘেঁষাঘেঁষি করেছে, আমার স্বচক্ষে দেখা। ও কত তুলসী পাতা আমি তো জানি, তাই ইগনোর করতে লাগলাম। মাসখানে করেছিল, বুঝলে? কিন্তু খারাপ লাগছিল। মনের বন্ধু সে এমন ভেঙে পড়লো চোখের সামনে, সে মানতে পারিনি। বন্ধুত্ব বজায় রাখতে চাই। সাহেব প্রপোজ করেন, কোনো মেয়ের সাথে কখনো জড়াবে না, গ্যারান্টি দিল। আমিও কিছুদিন পিছু ঘোরালাম। তখন কিন্তু ওর প্রতি প্রেম আমি উপলব্ধি করে ফেলেছিলাম, তবুও স্বীকার করিনি।
আমাকে প্রেমিক হিসেবে পেতে ওকে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। হুট করে অমনি সুহানি শব্দ করে হাসতে লাগলো। অরু হঠাৎ হাসির কারণ বুঝতে পেল না। বোকার মতো চারপাশে তাকা। তারা বাগানে এসে পড়েছে ইতিমধ্যে। গান বাজছে, আশেপাশে অনেকেও হাঁটাচলা করছে, হাসাহাসি করছে, গান গাইছে, দুলছে। অরু সকলের মধ্যে তন্ময়কে খুঁজে পেল, আমব্রেলার নিচে দাঁড়িয়ে, একটা চেয়ারে তার পায়ের নিচে পড়ে, হাতের সেলফোনটাও জমিনে, স্তব্ধ শরীর আর মুগ্ধ নয়নে অনিমেষ ভঙ্গিতে অরুকে দেখছে। অরু কিছুটা বুঝতে পেরে লজ্জা পেল বটে। সুহানির সঙ্গে সঙ্গে বাকিদের তুমুল হাসির শব্দ ভেসে এলো। মাহিন করতালি দিচ্ছি। সাব্বাস দোস্ত, তোর সাথে একটাই আশা করেছি, ছক্কা মেরে দিয়েছিস। তন্ময় পড়েনি, তবে চেয়ার আর সেলফোন তো পড়েছে, এটাই এনাফ। ইব্রাহিম শীষ বাজালো জোরসে। রিহান ইব্রাহিমের উদ্দেশ্যে বলল, আরও মারাত্মক সুন্দর, তাই না? মেয়েটা তো মায়াবী। তন্ময়ের সেলফ কন্ট্রোলের দাঁত দিতে হবে। শাড়ি আর সাদা রং মিলে এক অনাকাঙ্ক্ষিত মায়াবতী। আজ তন্ময় কই যাবে? হেসে ফেলল রিয়ান। থতমত খাওয়া তন্ময়কে আর একবার দেখে নিল। ইস, দুজনকে একসাথে এতটা মানায় যে রিহানের বুক। অরু তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে, শাড়ির কুচি ধরছে একটু পরপর, চুলগুলো সামলে নিচ্ছে। বাতাস ছেড়েছে, আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি নামে মনে হয়। তার পাশে তন্ময় কাটকাট হয়ে দাঁড়িয়ে। অরু লাজুক চোখে তাকালো, তবে তন্ময় ভুলেও পাশ ফিরে তাকাচ্ছে না। অরু খানিকটা মন খারাপ করলো, এত সুন্দর তৈরি হয়ে আসলো, অথচ তন্ময় তাকাচ্ছেও না ভালোভাবে। কেন? ছামছাম গানে নাচার প্ল্যান করা হলো। সুহানি, মেহরুন আর ঝর্ণা নাচবে। সকলে গোল হয়ে বসেছে চেয়ার পেতে। মিউজিকের লাউড বাড়ানো হয়েছে। অরু তন্ময়ের পাশে হাতে হাত রেখে আগ্রহী চোখে তাকিয়ে। নাচ শুরু হতেই করতালি। অরু হাসছে। নাচ গান সে বড্ড উপভোগ করে কিনা। শীষ বাজানো, চেঁচামেচি, সব কিছু একত্রে কানে ভাসছে। উত্তেজিত মানুষদের সঙ্গে অরুও একটু উত্তেজিত। ছোট গলায় সেও গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছে, হাততালি দিচ্ছে। পাশে কাটকাট হয়ে বসে থাকা তন্ময়কে ভুলে গেল প্রায়। হঠাৎ অরু হাততালি দেওয়া বন্ধ করে দিল, মুখের হাসি উধাও হয়ে গেল। শ্বাস আটকে এলো। ধীরে উপলব্ধি করছে ঠান্ডা হাতের ছোঁয়া, যার শাড়ি ভেদ করে পেট ছুঁয়েছে। চমকে আর চোখে পাশে তাকালো। তন্ময় তাকিয়ে। অরুর বুকের ভেতরে তুফান শুরু হলো। তোলপাড়, বেসামাল পরিস্থিতি। থরথর করে কেঁপে ওঠা হাত তন্ময় আলগোছে লুকিয়ে মুষ্টিবদ্ধ করে রেখেছে নিজের হাতে। শক্ত করে ধরে আছে, মুখটা কাছাকাছি নিয়েছে, ঠিক অরুর কান বরাবর। কানে ঠোঁট ছুঁইছুঁই অবস্থা। অরু ভয়াত্ম দৃষ্টিতে তা আশেপাশে তাকালো। কেউ এদিকে তাকিয়ে নেই, সবাই নাচ গানে ব্যস্ত। কানে ঘন ঘন শ্বাস প্রশ্বাস উপলব্ধি করা যাচ্ছে। তন্ময়ের অসম্ভব গম্ভীর স্বর শোনা গেল। খুব খুশি না? আমাকে আগুনে জ্বলতে দিয়ে তুই দিব্যি আছিস। পেটে চাপ পেয়ে ভয়ার্ত হতভম্ব অরু মুচড়ে উঠল। খামচে ধরেছে কি? অরু ব্যথিত সুরে বলল, কি করেছি? নির্বোধ। থরথর করে কেঁপে উঠল অরু। তন্ময় হাওয়ার বেগে ধরেছে, তেমনি হাওয়ার বেগে ছেড়ে দিয়েছে। কারণ সুহানিদের নাচ শেষ। সকলেই আগের মতো বসেছে নিজেদের চেয়ারে। এতক্ষণে হাস্যজ্জ্বল অরু মুহূর্তে অনুভূতির সাগরে ভেসে চুপসে গেল, থমকে গেল। অতি চেষ্টা করেও হাসতে ব্যর্থ হলো। কাঙ্ক্ষিত বৃষ্টি নামছে। বৃষ্টি ফোঁটা ফোঁটা। অরুর হাতের তালুতে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল। মুগ্ধ নয়নে অরু সেখানে তাকিয়ে। বৃষ্টি আসার খুশিতে সে পুনরায় তন্ময়কে ভুলে গেল তার করা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সুহানি শব্দ করে চেঁচালো, উফ, বৃষ্টিটা আরেকটু আগে আসতো, তাহলে ছামছাম গানে বৃষ্টিতে ভিজে নাচা যেত, তাই না? আরেকবার হয়ে যাক তাহলে। অবশ্যই। হই হুল্লোড় পড়ে গেল পুনরায়। ঝুম বৃষ্টিতে নামতে দেখে সকলে আটোসাটো হয়ে আমব্রেলা এবং তাঁবুতে ঢুকে গেল। মূলত এগুলো আজকের ওয়েদারের জন্যই জেনেই পারা হয়েছে। বৃষ্টি উপভোগ করে আড্ডা দেওয়া যাবে। রাত 10:45। সময় কিভাবে পেরিয়ে গেল বলা দায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুহানিরা পুনরায় নেমেছে বৃষ্টির মধ্যে। নাচের এক ফাঁকে এক এক করে অনেকেই যোগদান করলো। আমব্রেলার মধ্যে রয়ে গেল 3-4 জন মানুষ, তাদের মধ্যে তন্ময়, অরু উপস্থিত। একসময় সুহানি ছুটে এলো অরুকে সঙ্গে নিবে বলে। তন্ময় দ্বিমত করলো। অরুর পাতলা শাড়ি, এভাবে বৃষ্টিতে ভেজার প্রশ্নই আসে না। তারপরে মেয়ের অল্পতেই ঠান্ডায় জ্বর বাঁধে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মেয়েদের ভিতরে যাবার নির্দেশ দেওয়া হলো। এবার পুরুষদের পার্টি হবে। তাদের পার্টি বলতে মদ্যপান সহ হাবিজাবি। অরু সুহানির সঙ্গে ভেতরে এসেছে, তার রুমেই বসে, আর সকলের সঙ্গে গল্প মুশকুল করতে ব্যস্ত হতে চাইল, কিন্তু পারল না। তন্ময়ের অসভ্য দৃষ্টি, বেপরোয়া ছোঁয়া এখন মস্তিষ্কে গেঁথে আছে, পীড়া দিচ্ছে, বুকের ধুকপুক বাড়িয়ে দিচ্ছে। এই কি যন্ত্রণা! ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। অরু কক্ষের দিকে যাচ্ছে মাত্রই
ওই ফুলের বাগান নামক কক্ষেই যেতেই বুকের ওঠানামার গতি বেড়ে যায়। সুগন্ধে মাতোয়ারা হতে বাধ্য হতে হয়। তন্ময় নেই ভেবে সে ব্যস্ত পায়ে ঢুকে পড়ল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ঘুটের সুইচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। হুট করে পেছনে দরজা লাগানোর শব্দ শোনা গেল। নিস্তব্ধ কক্ষে অতটুকু শব্দ বজ্রপাতের মতো। ভয়ে লাফিয়ে উঠল অরু। অন্ধকারে কিছু দেখতে পেল না। প্রশ্ন করবে পূর্বেই বাতি জ্বলে উঠল। সামনেই তন্ময় দাঁড়িয়ে উস্কো খুস্কো চুলগুলো কপাল থেকে উঠিয়ে দিল। গভীর নেশাতুর চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কম্পন সৃষ্টি করছে যেন। ওর সর্বাঙ্গ শক্ত হয়ে গেল। হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে তাকানোর চেষ্টা করলো। তন্ময় একই ভঙ্গিতে দাঁড়িয়ে চোখ বুঝে মিনিট খানেক চোখ বুঝে দাঁড়িয়ে থাকলো, যেন কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে। ওরও কি কিছু বলবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য? সে মুহূর্তে তন্ময় চোখ মেলে তাকালো। ব্যস্ত পায়ে এগিয়ে এলো ভাবুগরুর দিকে। বড় বড় পায়ের ধাপ সেকেন্ডের সামনেই চলে এসেছে। ওরও আনমনে পিছিয়ে বিছানার কাঠের সঙ্গে লেগে গিয়েছে। কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ। মূর্তির ন্যায় দাঁড়ানো ওরুকে আতঙ্কিত হয়ে শক্ত করে চোখ বুজে ফেলে। তন্ময় ততক্ষণে তার ঠোঁট নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে নিয়েছে। উন্মাদ হয়ে গিয়েছে। নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে। তার উত্তেজিত শ্বাস প্রশ্বাস আজ অশান্ত। আজ বিচলিত হাতের স্পর্শ অরুর সম্পূর্ণ শরীর বিচরণ চালাচ্ছে। থরথর করে কাঁপতে থাকা অরুকে আজ কোনো সুযোগ দেওয়া হলো না। শ্বাস নেবার সময় দেওয়া হলো না। ঠোঁট অরুর ঘাড়ে নামিয়ে নিয়েছে তন্ময়। তার গলার স্বর আটকেছে। একটু মদ খেয়েছে, মাথার নয়। ওরও আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দাওয়া দাওয়া করে চলছে সব কিছু, ভস্য করে দিচ্ছে। তুই কি রাজি? যদি না হয় তাহলে তুই না ওরু। এত ব্যাকুল কণ্ঠ, অসম্ভব লালচে চেহারা। এই বিচলিত তন্ময়কে দেখে থমকে গেছে অরু। সম্ভবত অসম্ভব লজ্জাদিদা কাটিয়ে চোখ মেলে তাকালো। বুক ভরে শ্বাস নিল। কম্পিত হাত বাড়িয়ে তন্ময়ের পিঠে রাখলো। তন্ময় যেমন প্রাণ ফিরে পেয়েছে। মুহূর্তে অরুকে পাঁজাগোলা তুলে নিল। ঠোঁটে পুনরায় ডুবে গেল। সাজানো নরম তুলে বিছানায় পিঠ ঠেকল অরুর। সর্বাঙ্গ জুড়ে লাজ। কোথায় হাত রাখবে আর কোথায় দৃষ্টি বুঝতে পারছে না। এদিকে হালকা নেশায় তন্ময় বুধ হয়নি, তবে সেলফ কন্ট্রোল হারিয়ে বসেছে। বৃষ্টি থেমেছে, মেঘ সরেছে, আকাশ পরিষ্কার। চাঁদ ভেসেছে, কক্ষের বাতি নিভানো। জানলার দ্বারা দমকা ঠান্ডা বাতাস উড়িয়ে তুলেছে পাতলা সাদা পর্দা। চাঁদের আলোয় উকি মারছে। অরু ছটফট করছে অস্পষ্ট স্বরে। চোখ ভিজে আছে। তার ছোট্ট দেহ তন্ময়ের পেশিবহুল দেহের নিচে চাপা পড়ে আছে। তন্ময় তার মুখের দিকে তাকিয়ে সর্বমুখশ্রী জুড়ে চুমু বসাচ্ছে। কাতর গলায় বলে উঠল আধার কক্ষে, অনেক ধৈর্যের ফল তুই আমার, খুব আদরের, অনেক ভালোবাসার। খুব ভালোবাসা তোকে আমার চান। মাহিনের হাতে সেলফোন। স্ক্রিনে একটি নাম্বার। কল দিতে নিয়েও সংকোচ বোধ করছে। হাঁসফাঁস করছে। প্রাপ্তবয়স্ক পুরুষ সে, বড়সড় কোম্পানি চালায়। শত মানুষ তার ইশারায় চলে, আর সে কিনা একটা পুচকে মেয়ের ঝাঁঝালো কণ্ঠের স্বরে ব্যাকুল হয়ে গেল। এসব আদৌ মানা যায়? অল্প বয়সী ছেলেদের মতো হৃদয় ব্যাকুল হবার দিন কি তার আর আছে? আর তাও আবার একটুখানি মেয়ে। ঊর্ধ্বে গেলে 4-5 বছরের গ্যাপ মেনে নেওয়া যায়, কিন্তু এতটা? মাহিন দ্বিধায় জর্জরিত। মন ভেবে বসলো শুধু একটু কথাই তো, ক্ষতি কি? পুচকে মেয়েটাকে একটু বাজাবে। বেশ খানিকক্ষণ বিবেচনা করে এই রাত বিরেতে কল লাগালো মাহিন। ওপারে রিং হয়ে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। শেষ মুহূর্তে রিসিভ হলো। শান্ত কণ্ঠস্বরে পক করে উঠল, 1 2 3 4। দ্রুত কথা বলে ফুটে পড়। মাহিনের ঠোঁট জুড়ে হাসির বিচরণ। হাসি থামিয়ে শুধালো, আত্মীয় স্বজন কিংবা মুরব্বী কেউ হতে পারত তখন এভাবে কথা বলতে? দেখ ভাই, এটা আমার পার্সোনাল নাম্বার। বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউ জানে না, তাই মুরব্বীদের কল আসার চান্সই নেই। এখন ভালোই নিজের পরিচয় দিয়ে দেন। কোন ভার্সিটিতে, কোন ইয়ার, নাম কি, ফোন নাম্বার কে দিল? আমি মাহিন। মার্জি থমকে গেল। মনে পড়ল তখনকার ভদ্রলোকের কথা। চাহনি কঠিন হলো, মুখশ্রী শক্ত হলো, কণ্ঠের স্বর ঝাঁঝালো হলো। কি সমস্যা মিস্টার? ডিস্টার্ব করার ধান্দায় আছেন নাকি? আমার চাচা পুলিশ, কমপ্লেন করে দিলে সোজা হাজতে, বুঝলেন? ভালোই শুধরে। পড়াশোনা কেমন চলছে? আপনাকে বলবো কেন? খাওয়া দাওয়া হয়েছে? এই মিয়া। মাহিন নিঃশব্দে হাসল। কি ব্যাপার বলেন তো? ব্যাপারটা একটু ডিফিকাল্ট এক্সপ্লেন করা। এত ঝাঁঝালো কণ্ঠ সচরাচর শোনাই হয় না আমার। হঠাৎ শুনেছি তো, নিতে পারিনি, বুকের বেঁধে গেছে, তাই ভাবলাম
আরেকবার শুনে নি। কিছুক্ষণ পর ওপাশ হতে নীরবতা, পরপর টুট করে কল কেটে দেওয়ার শব্দ। মাহি নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো। মেয়েটা বড্ড লাজুক, একটু নাজুকও বটে, শুধু মুখেই সব চঞ্চলতা। এই চঞ্চলতার মেয়েকে মাহিনীর দেখার স্বাদ জেগেছে। খুব করে দেখতে ইচ্ছে করছে কেমন হবে দেখতে। কণ্ঠের স্বরের মতো ঝাঁঝালো নাকি নরম তুলতুলে। যুবক বয়সে চুটিয়ে প্রেম করছে কত শত, কই এমন অনুভব তো কখনো করেনি। তন্ময় ধৈর্যের সকল বাদ আজ যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তার ব্যাকুলতা আরও নরম তুলতুলে শরীরে তুফান উঠিয়ে ছেড়েছে, বিধ্বস্ত করে ছেড়েছে। এখন মধ্যরাত, নিস্তব্ধ নির্জন কক্ষ। ঘড়ির কাঁটা ঘুরছে 3টা বৃষে। মেঘেদের রাজত্ব শুরু হয়েছে আকাশের বুকে। চাঁদ হারিয়ে গিয়েছে, পুনরায় দেখা মিলেছে কালো মেঘের। চাঁদের আলোয় বিহীন কক্ষটি আধারে তলিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাহিরে, ভেজা ভেজা শব্দ তুলেছে প্রকৃতি। খোলা জানলায় দাঁড়ায় দুমড়ে প্রবেশ করেছে দমকা হাওয়া, সাথে বিশ্রী ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা। দুধারে মেলে দেওয়া সাদা পর্দাগুলো শান্ত নেই, অশান্ত বেগে দুলছে। কক্ষে ফুলের সুবাসে লেপ্টে চারিপাশ। গোলাপ, জবা, এমন হরেক রকমের ফুলের সুগন্ধ মিলেমিশে অনাকাঙ্ক্ষিত সুবাসের উৎপত্তি ঘটেছে। অরু অর্ধজ্ঞান আবছাওয়া হয়ে সব কিছু উপলব্ধি করতে পারছে। তার নিষ্পিস চোখের পাতা মৃদু কাঁপছে, ব্যথায় গুঙিয়ে উঠছে একটু পরপর। মুচড়ে উঠেছে শরীর। ব্যথাতুর মায়াবী মুখশ্রী লাল বর্ণ রাঙিয়ে তন্ময় পাঁজাগোলা অরুকে তোলাচ্ছে প্রচেষ্টায়। 2 হাতে তুলতে নিলেই অরু অস্পষ্ট স্বরে কেঁদে শরীরে সামান্য নড়াচড়া টুকুও সহ্য করছে না। একটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে ব্যথা জর্জরিত হয়ে আছে যেন। তন্ময় পুনরায় কোমর বেঁকিয়ে ঝুঁকে বিছানার চাদর সহ অরুকে হুট করে পাঁজা কোলে তুলে নেয়। অরুর নাজেহাল অবস্থা, সে চোখ মেলে তাকাতে চায়। সে জানতে চায় তন্ময় এখনও এমন কেন করছে, তুলতুলে বিছানায় ঘুমাতে কেন দিচ্ছে না। অস্পষ্টভাবে চোখ মেলে তাকায় বহুক্ষণ পর। সে ওয়াশরুমে, তন্ময় তাকে আড়ষ্টভাবে জড়িয়ে। পরপর ঠান্ডা পানির শরীর ছুতেই তেলে বেগুনে জ্বলে উঠল, মৃদু আর্তনাদ করল। জ্বলছে। তন্ময়ের ধীর গলার স্বর। একটু সহ্য করে না চান। চোখের কোণ ভিজে গিয়েছে অরুর, শরীর জোরে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে যেন। তন্ময়ের বাহু থেকে ছোটার আপ্রাণ চেষ্টা করছে, তাকে ছোটার সুযোগ দেওয়া হলো না। পুনরায় একজোট পানি এসে ছুঁয়ে গেল। গোসল করতে হচ্ছে এত রাত করে তন্ময়ের হাতে, তাও ঠান্ডা আবহাওয়াতে। লজ্জায় হতভম্ব অরুর জমিন ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে, তবে সেই শক্তিটুকু নেই। সে তো অজ্ঞান হবার পথে। সোফায় শুয়ে আছে অরু, জড়সড় হয়, শরীরে শার্ট জড়ানো। তন্ময় শুয়ে দিয়ে গিয়েছে কিছুক্ষণ হবে। অস্পষ্টভাবে শুনতে পাচ্ছে ওয়াশরুমে আসা পানির শব্দের। তন্ময় গোসল নিচ্ছে, সময় নেয়নি বেশি, খুব দ্রুত ফিরে এসেছে। কোমরে তোয়ালে পেঁচানো, এসেই বিছানায় নতুন বিছানা চাদর বিছিয়ে দিয়েছে। ইতিমধ্যে অরুকে তুলে বিছানায় শুয়ে দিয়েছে। পাতলা কম্বল শরীরে মেলে রেখেছে। জানলার পর্দা টেনে দিল, তবে জানলা লাগানো না, মেলে রাখলো। ঝুমঝুম বৃষ্টি নেমেছে। অরু বিছানায় হাঁসফাঁস করছে, ছটফট করছে, বড্ড অশান্ত সে। যন্ত্রণায় পেট গুলিয়ে আসছে। তন্ময় প্যান্ট পরে ফিরে এসেছে, আলগোছে অরুর পাশে বসছে, কপালে হাত শুয়েছে, ভেজা চুল মেলে দিয়েছে। খুব খারাপ লাগছে। দুর্বল হাতে অরু তন্ময়ের হাত ধরল, হালকা টান লাগলো। অনুসরণ করে তন্ময় বিছানায় পা উঠালো, পাশে শুয়ে পড়ল। অরু মুহূর্তেই তন্ময়ের খোলা প্রশস্ত বুকে থুবড়ে লেপটে গেল, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। এতটুকু ব্যথা সে চুপসে সহ্য করে নেবে যদি তন্ময় তার পাশে থাকে, তার কাছে থাকে, তাকে ধরে রাখে, তার যত্ন করে, আদর করে, তাকে আদুরে গলায় ছোট নামে ডাকে। এইসবের জন্য হলেও অরু এতটুকু কষ্ট সহস্রবার সুগভীরে মেনে নিবে। দুর্বল কণ্ঠে বলল, খারাপ লাগছে না আমার, একটুকু লাগছে না। তন্ময় অরুর মাথায় হাত বুলিয়ে চলেছে সমানে, কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মুখশ্রী কঠুন দেখালো, ব্যাকুলতা আষ্টেপৃষ্টে লেপ্টে রয়েছে। বড্ড হেল্পলেস লাগছে তাকে। অরুর পিঠে থাকা হাতের বাঁধন দৃঢ় হলো। আধার কক্ষে তার গলার স্বর বড় গম্ভীর। তোর সব কষ্ট আমার হোক। সাবিয়া? নরম মৃদু স্বরে নড়ে চড়ে ওঠে সাবিহা। চোখ মেলে তাকায়, মুখের সামনে ঝুঁকে অয়ন। পলক্ষীন দৃষ্টিতে চেয়ে সাবিহা ভরকে গেল। অয়ন শুধালো, খিদে পেয়েছে না? সাবিহাকে মুহূর্তে চিন্তিত দেখালো। হাত বাড়িয়ে হাত ঘড়িতে রাত 3টা 20। এত রাতে করে কোনো হোটেল রেস্টুরেন্ট কি খোলা? তার খাবারের বিষয়টা মাথায় আসেনি। আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছিল। অসহায় গলায় বলল, আশেপাশে হোটেল আছে?
এত রাতে খোলা পাবো? অয়ন হাসলো। খাবার নিয়েছি। চমকালো সাবিহা। কখন? তুমি গভীর ঘুমে অগছন্ন যখন গাড়িটা কোথায় সাইড করে নিই। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তাই না? আমারও। আর যথেষ্ট খেতে পারবো বুঝলে, খাবার গলায় কাটা দিয়ে বিঁধে থাকবে না। সাবিহা অগোচরে তাকালো, মন খারাপ করলো। নিষ্ঠুর অয়নকে সুন্দর অনায়াসে বলে দিল, কই সাবিহার তো পর্যাপ্ত ঘুমোতেও পারেনি, খেতে পারেনি। সে তো এভাবে বলতেও যাচ্ছে না। অয়ন পুনরায় গাড়ি স্টার্ট করেছে। সাবিহা আলগোছে নিজের পেট শুয়ে দিল। আসলেই অসম্ভব খিদে পেয়েছে তার। চোখের তৃষ্ণা মিটেছে, অমনি পেটের গহ্বর বেজে উঠেছে। বৃষ্টি স্নাত রাতে গাড়ি মেঠো পথ ধরে যাচ্ছে। কাছে স্পষ্ট বৃষ্টির রেখা। বাইরে সবুজ গাছপালাদের ভেজা ভেজা দৃশ্য। রাস্তাঘাট পরিষ্কার এবং আশেপাশে গাড়ি নেই, শুধু তাদেরই গাড়ি একান্তে ছুটে যাচ্ছে। সাবিয়া দুবার কাঁচ নামিয়েছে। অয়ন নির্বাকার ভঙ্গিতে লাগিয়ে দিয়েছে, খুলতে দিচ্ছে না। সাবিয়া শক্ত চোখে তাকালো। কি সমস্যা? অনেক সমস্যা। পাগল। শুধু তোমার জন্য। বলে অট্ট হাসিতে ফেটে পড়ল অয়ন। সাবিয়ার মুখশ্রীতে রাগ রাগ ভাব লেপটে। তবে সত্যিকার অর্থে তার রাগ লাগছে না, বরং আর চোখে অয়নের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে তার হাসতে ইচ্ছে করছে। অন্য পাশ ফিরে নিঃশব্দে হেসে নিল। নিস্তব্ধতা ভেঙে বলল, কাজ নামাতে দিচ্ছ না কেন? এসি ছাড়া। বন্ধ করে দাও। বৃষ্টি আসে। ফোটা ফোটা। বৃষ্টি নামেনি তো? ভিজে যাবে, ঠান্ডা লাগবে। অয়ন, তুমি কি খুলবে? এসি বন্ধ করে অয়ন কাঁচ নামিয়ে দিল সাবিহার পাশের। মুহূর্তেই ঠান্ডা হাওয়ার বেগতিক বেগ ছুটে এলো চোখ মুখে ছিটিয়ে দিল ঠান্ডা বৃষ্টির স্পর্শ। চোখ বুঝিয়ে এলো সাবিহার। শান্তিতে বুকে স্রোত বইছে। চোখ মেলে তাকালো, স্বতঃস্ফূর্ত নিয়ে বলল, গান ছাড়ো। অয়নের ইচ্ছে করছে গাড়িটা থামাতে। অনিমেষ নজরে সাবিয়াকে দেখতে কতটা আদুরে লাগছে সেটা কি জানে? এক নজর দেখে হাত বাড়িয়ে রেডিও ছাড়লো। একটা গান প্লে হচ্ছে, বৃষ্টির দিনে বৃষ্টির গান। গানটি সাবিয়া বেশ কয়েকবার শুনেছে। একসময় বেশ জনপ্রিয় ছিল, এখনো অনেকেই শোনে। গানের সঙ্গে অয়ন শব্দ করে গাইতে শুরু করলো। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে। হুট করে ঘুরে তাকালো অয়ন। দৃষ্টি থেকলো সাবিয়ার অপলক মুগ্ধ নয়নে। চোখাচোখি হলো। সাবিয়ার দৃষ্টি ফিরিয়ে নিল। ব্যস্ত হাতে চুলগুলো কানের পাশে গুজতে লাগলো। অয়ন শব্দ করে হাসলো। দৃষ্টি সামনে রেখে বলল, তুমি একজন বেস্ট ভাই পেয়েছো সাবিয়া। হ্যাঁ, সে তো সর্বদাই বেস্ট, সব কিছুতেই বেস্ট। তন্ময় ভাই আর ওর বিয়েটা মেনে নিয়েছে, কোনো গন্ডগোল হয়নি। সাবিয়া ভাবুক হয়ে পড়ল। সব পরিবার রাজি, শুধু আত্মীয় স্বজন নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। এখন ঠিক আছে। ওরও ছোট, সবে ইন্টার শেষ করেছে। বাবার এই জন্যই দোটা নাই। ভাবছে ওর উপর চাপ না পড়ে যায়, পড়াশোনায় অমনোযোগী না হয়ে পড়ে। বলল কিছুক্ষণ থেমে আবার বলল, ওরও তো পাগল তন্ময় ভাইয়ের জন্য, ছোটাছুটি করতেই থাকে পিছে পিছে। ওকে বেশ হ্যান্ডেল করতে পারে ভাইয়া। বিয়েটা মেনে নিলে তো আরও ভালো হয়, পড়াশোনাও দুর্দান্ত করবে। এখনই না, অনুষ্ঠান করবে, বছরখানেক সময় নেবে হয়তো। নতুন দিনের সূচনা। রাতের বৃষ্টির ছিটে ফোটা নেই, সূর্য উঠেছে। সাদা পাতলা পর্দা ভেদ করে আসছে আলো। অতিষ্ঠ হয়ে চোখ মেলে তাকালো উরু। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো সিলিং ফ্যানের দিকে বেশ কিছুক্ষণ। অদ্ভুত সব দৃশ্য মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে ইতিমধ্যে। দ্রুত পাশে ফিরল। তন্ময় নেই, কক্ষের কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে বসতেই নিজেই লজ্জায় কুঁচকে গেল।
দুহাতে মুখ ঢেকে ফেলল। এসব কি হয়ে গেল? অরু বাঁকরুদ্ধ, বিমূঢ়, বড্ড অস্থির। গলা শুকিয়ে কাটকাট, শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল। কম্বল সরাতে নিয়ে আবারও পেঁচিয়ে নিল তন্ময়ের শার্ট শরীরে। ইস! অরুর বক্ষস্থলে তোলপাড় শুরু করেছে। দুঃখ ক্রমাগত বেড়ে চলেছে। মস্তিষ্ক বেজে উঠেছে তন্ময়ের বলা সব আদুরে কথাবার্তা। দূর হতে পারে পায়ের শব্দ ভেসে আসছে। অরু হন্তহন্ত ভঙ্গিতে পুনরায় শুয়ে পড়েছে। কম্বল মাথা অবধি টেনে নিয়েছে, নিজেকে পুরোপুরি টুকিয়ে রেখেছে। এই মুখ সে তন্ময়ের সামনে কিভাবে নিবে? অরু বেশ উপলব্ধি করতে পারছে একজনের অস্তিত্ব। তন্ময় বিছানার সামনে এসে দাঁড়িয়েছে, কম্বলের মুখের সামনে থেকে নামাতে চেয়েছে। অরু শক্ত করে ধরে রাখলো। তন্ময় ডাকলো। অরু অস্পষ্ট স্বরে আওড়ালো, জবাব দিয়ে মুখ চেপে ধরল। মুখটা এতটা আগে চলে কেন? তন্ময় বলল, উঠে বস, খেয়ে নে, প্রথমে ওষুধ খেতে হবে। না। আমার দিকে তাকিয়ে বল। অরু নাক মুখ কুচকে রাখলো। ধমকানো হচ্ছে। রাতে জান প্রাণ শোনা কত ডাকলো। অরু নির্লজ্জ হলেও ঠিক মুখের উপর বলে দিত, দুষ্টু লোক। তন্ময় কিছুটা শক্তি প্রয়োগ করে সরিয়েছে কম্বল। অরু এবার দুহাতে মুখ ঢেকে রাখলো। কোনো সারা শব্দ না পেয়ে আঙুলের ফাঁকে ফাঁকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। তাজ্জব বনে গেল অরু। আবারও শক্ত করে চোখ ঢেকে ফেললো। তন্ময়ের গলার স্বর নরম হয়ে এলো। খারাপ লাগছে? ব্যথা হচ্ছে? লালিত মুখশ্রী ঢেকে রাখা অরু মাথা নাড়ালো। অল্প। ঔষধ নিলে চলে যাবে। অরু হাত ছড়ালো আর চোখে তাকালো। তন্ময় প্যান্ট শার্ট পরে ফিটফাট হয়ে আছে। পারফিউমের ঘ্রাণ আসছে নাকে। অরুর চোখের সামনে ভেসে উঠল তন্ময়ের নগ্ন সুঠামো দেহের দৃশ্য। লজ্জায় কাবু হয়ে পড়ল মুহূর্তেই। অরুকে চমকে তন্ময় হুট করে মাথা ঝোঁকালো। তার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বসলো আচমকা। বড়সড় চোখে তাকানো অরুর ঠোঁটে আরেক দফা চুমু করলো। ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। ঔষধ তন্ময় নিজ হাতে এগিয়ে দিয়েছে। অরু প্রশ্ন করলো, কিসের ওষুধ? ব্যথার। অরুর মুখের পানি নিয়ে খেলো। পরপর আরেকটি ওষুধ এগিয়ে দিল তন্ময়। অরু এবার প্রশ্ন করলো, এটা কিসের ঔষধ? চুপচাপ খা। বাইরে থেকে ইব্রাহিমের গলা শোনা গেল। আসছে। তন্ময় পুনরায় অরুকে বলল, খা। খাচ্ছি তো। খেয়ে নে, আমি একটু আসছি। ট্যাবলেট তালুতে দিয়ে দরজার দিকে অগ্রসর হলো। দরজার সামনে থেকে ফিরে তাকালো। পুনরায় খেতে বলে গেল। এত তারা কিসের? অরু টেবিলের দিকে এগোলো। ট্যাবলেটের পাতায় রাখা এখান থেকে ওষুধ বের করেছিল। অরু নাম দেখলো। কি মনে করে গুগলে সার্চ করলো বার্থ কন্ট্রোল। সময় নিয়ে পড়লো। সব কিছু জেনে আর সেই ট্যাবলেট খেলো না। আলগোছে জানলা দিয়ে ফেলে দিল।